ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পার্ট 6, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে স্কুল থেকে দিয়েছে। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের সহজ সরলভাবে বুঝিয়ে দিতে পারবো। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও। এবং যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার নতুন দেয়া ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, প্রথমে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন মানে এমসিকিউজের 4টে প্রশ্ন দিয়েছে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা তোমাদের সলভ করে দেখাচ্ছি। দেখো, ফার্স্ট প্রবলেমটা কী দেয়া আছে, এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান কত হবে। তাহলে ওয়াইয়ের মানটা কত সেটা বার করতে বলেছে। তাহলে সবার প্রথমে কি দেয়া আছে বলো, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার। তাহলে সেটা লিখে নিচ্ছি, এক্স সমানুপাতিক কি আছে, ওয়াই স্কোয়ার। দেখো, তাহলে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সলভ করছি, এটা হচ্ছে ভেদের অঙ্ক। তাহলে এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার। তোমরা নিশ্চয়ই জানো সমানুপাতিক মানে প্রপোর্শনাল চিহ্নটা তুলে যদি সমান চিহ্ন আনো তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে পাশে লিখে দেবো কে সমান সমান ভেদ ধ্রুবক, পাশে লিখে দিলাম কে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে কি করব বলো, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো, কে ওয়াই স্কোয়ার। এবার প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 3 বলেছে যখন এক্স ইকুয়াল টু 9। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম, এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এবার দেখো 1 নং সমীকরণে কি বলেছে, ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9। তাহলে 1 নং সমীকরণে এক্সের জায়গায় 9 বসাবো আর ওয়াইয়ের জায়গায় 3 বসাবো। তাহলে লিখে দেবো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু 3 এবং এক্স ইকুয়াল টু 9 বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় বসাবো 9 আর ওয়াইয়ের জায়গায় বসাবো 3। তাহলে বসিয়ে দাও। দেখো সমীকরণটা কি আছে, এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। তাহলে এক্সের মান বসালাম 9 সমান সমান কেটা কে বসালাম ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা কত 3, তাহলে 3 তার স্কোয়ার। তাহলে তাহলে 9 ইকুয়াল টু কে ইন্টু 3-এর স্কোয়ার কত 9। তাহলে দেখো, তাহলে 9কে ইকুয়াল টু কত 9, বাদিকটা ডান দিক ডান দিকটা বাদিক করে দিলাম। তাহলে 9কে ইকুয়াল টু যদি 9 হয় তাহলে কে ইকুয়াল টু কত হবে 9/9। তাহলে 9 অক্ষে 9, তাহলে কে এর ভ্যালুটা কত বেরোলো, কে এর ভ্যালুটা পেলাম 1। তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে 1 বেরালো। এবার 1 নং সমীকরণটা কি ছিল, এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং কি হবে বলো, এক্স ইকুয়াল টু কে এর ভ্যালুটা কত বেরিয়েছে 1 ওয়াই স্কোয়ার। তার মানে কি লিখতে পারি বলো, এক্স ইকুয়াল টু 1-এর সাথে ওয়াই স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে, ওয়াই স্কোয়ার অক্ষে ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নটা একটুখানি দেখে নাও। এবার এক্স এর ভ্যালুটা কত বলে দিয়েছে, দেখো 25। তাহলে এক্স এর মানটা 25 হলে ওয়াইয়ের ধনাত্মক মানটা বার করতে বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো, ওয়াই স্কোয়ার। এখানে এক্স এর মানটা কত বলেছে দেখে নাও আরেকবার, 25। তাহলে এক্স এর জায়গায় আমরা 25 বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স এর জায়গায় যদি 25 বসাই তাহলে এক্স এর জায়গায় 25 বসালাম ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 25। তাহলে ওয়াই ইকুয়াল টু √25। তাহলে 25-এর বর্গমূল কত পেলাম, তাহলে 5। তাহলে ওয়াইয়ের মানটা কত পেলাম 5। এবার দেখো 4টে অপশান কি কি ছিল, তাহলে 5। তাহলে অপশান এরটা দেখো, এখানে 4টে অপশান দেওয়া আছে, তাহলে অপশান এরটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে উত্তর হবে 5। দেখো 2-এর প্রশ্নটা কি আছে, এ ও বি যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি কত সেটা বার করতে বলেছে।
তাহলে দেখো এটা তোমাদের অংশীদারি কারবারের চ্যাপ্টারের অঙ্ক। তাহলে এ এর মূলধনটা 2500 টাকা বলেছে আর বি এর মূলধনটা বলেছে 2000 টাকা। তাহলে সবার প্রথমে কি করব, এ ও বি এর মূলধনের অনুপাতটা বার করব। তাই লিখব এ ও বি এর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাতটা কত বলো? তাহলে এর হচ্ছে কত, এর বলেছে 2500 টাকা ইস টু বি এরটা 2000। তাহলে 2500 × 2000 এ ও বি এর মূলধনের অনুপাতটা বার করছি। তাহলে এখানে দুটো শূন্য যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কত থাকছে, 25:20। এবার 5-এর গুণিতকে দুটোই আছে, তাহলে 5 5 25 আর 4 5 20, তাহলে 5:4 বেরালো। তাহলে আনুপাতিক সমষ্টিটা চলো বের করে নিই। তাহলে সুতরাং কি লিখব, আনুপাতিক সমষ্টি বার করতে গেলে দুটো প্লাস করে দেবো, 5 + 4, তাহলে সমান সমান কত বেরালো, 9। তাহলে 5 + 4 হচ্ছে 9 বেরালো। এবার প্রশ্নের দিকে দেখো, বছরে 1 বছর পর ব্যবসায় তাদের 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতিটা বার করতে বলেছে। তাহলে আমরা এর ক্ষতিটা কত সেটা বার করব। দেখো তাহলে এর ক্ষতিটা সুতরাং লিখব এর ক্ষতি হয় সমান সমান, তাহলে মোট ক্ষতিটা হচ্ছে 720 ইন্টু, দেখো আনুপাতিক সমষ্টিটা কত বেরিয়েছিল, তাহলে এখানে আনুপাতিক সমষ্টিটা কত বেরিয়েছিল, 9। আর হচ্ছে এ আর বি এর মূলধনের অনুপাতটা দেখো বেরিয়েছিল, এ আর বি এর মূলধনের অনুপাতটা হচ্ছে 5:4। তাহলে এখান থেকে তাহলে এর ক্ষতিটা কত হবে, তাহলে 720 ইন্টু, তাহলে দেখো 720 ইন্টু, তাহলে কি বললাম বলো, মূলধনের অনুপাতটা 5:4 বেরিয়েছিল, তাহলে 5/9 হবে। যেহেতু হচ্ছে এরটা হচ্ছে 5, তাহলে 5 আর আনুপাতিক সমষ্টি হচ্ছে 9, তাহলে 5/9 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কাটাকুটি করো, দেখো 9 দিয়ে 720-কে কাটলে কত হচ্ছে, 8 নং 72, 8 পরে একটা শূন্য, তাহলে 5 8 40, পরে একটা শূন্য, তাহলে 400 টাকা। তাহলে উত্তরটা পেয়ে গেলাম কত, 400 টাকা। দেখো তাহলে কোন আনসারটা হবে, তাহলে অপশান দেখো বি এরটা যেটা দেওয়া আছে তোমরা। তাহলে 3 নম্বরে প্রশ্নটা কি বলেছে, দেখো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে হচ্ছে স্পর্শ করে। তাহলে অ্যাঙ্গেল এ সি বি এর মান কত সেটা বার করতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ সি বি এর মানটা কত সেটা বার করতে, দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, তাহলে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে এবং এদের হচ্ছে সাধারণ স্পর্শক এ বি, যা এই বৃত্তটাকে এ বিন্দুতে এবং এই বৃত্তটাকে বি বিন্দুতে ছেদ করেছে। এই সংক্রান্ত একটা প্রয়োগ তোমাদের টেক্সট বইয়ের 217 নাম্বার পৃষ্ঠায় দেয়া আছে, দেখবে প্রয়োগ 16টা, তোমরা ওইটা একটু দেখে নেবে। আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাহলে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পি কিউ আর সি, এখানে পি কিউ আর সি একটা চতুর্ভুজ, তাহলে এখানে পি কিউ আর সি সেটা তোমরা প্রয়োগে এটা তোমরা দেখতে পাবে। তাহলে দেখো এখানে লিখছি পি কিউ আর সি, একটি চতুর্ভুজ। এবার পি কিউ আর সি যে চতুর্ভুজটা সেটা একটা বর্গক্ষেত্র, তাহলে পি কিউ আর সি একটি বর্গক্ষেত্র। এবার যেহেতু পি কিউ আর সি দেখো ছবিতে দেখতে পাচ্ছ, পি কিউ আর সি এই চতুর্ভুজটা একটা বর্গক্ষেত্র। এবার বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল পি সি আর, মানে অ্যাঙ্গেল হচ্ছে পি সি আর, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি সি আর হবে
90 ডিগ্রি। এবার যদি অ্যাঙ্গেল পিসিআর যদি 90 ডিগ্রি হয়, দেখো ছবিতে পিসিআর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সিমিলারলি এসিবি এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রিই হবে। তাহলে বোঝা যাচ্ছে একই একই রেখায় অবস্থিত। দেখো দেখো পিসিআর এসি একই রেখায় অবস্থিত, সিমিলারলি বিসিআর সিবি একই রেখায় অবস্থিত। সুতরাং কি লিখতে পারবো? তাহলে সুতরাং লিখতে পারবো অ্যাঙ্গেল এসিবি সমান সমান 90 ডিগ্রি। তাহলে কোন অপশানটা একটু দেখে নাও। তাহলে অ্যাঙ্গেল এসিবি হবে 90 ডিগ্রি, মানে অপশান ডি যেটা দেওয়া আছে সেটাই হবে সঠিক উত্তর। দেখো এমসিকিউ 4 দাগের প্রশ্নটা কি আছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 147 পাই বর্গ সেমি, তাহলে উহার ব্যাসার্ধ কত? তাহলে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 147 পাই বর্গ সেমি, তাহলে উহার ব্যাসার্ধটা বার করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি, দেখো মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর সেমি। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে দিলাম আর সেমি। এইবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr²। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr²। তাহলে প্রশ্নানুসারে লিখব। তাহলে প্রশ্নানুসারে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr²। তাহলে 3πr² সমান সমান, দেখো কত বলেছে, তাহলে কত বলে দিয়েছে? 147 পাই বলে দিয়েছে প্রশ্নে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে 3πr² সমান সমান কত লিখব? 147 পাই। এবার দেখো সলভ করব। এই পাই হচ্ছে কাট হয়ে গেল। তাহলে এখান থেকে কি বেরোলো? 3r² সমান সমান 147। তাহলে r² সমান সমান 147, আর 3টা গুণ আছে এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে গেল। এবার কাটাকুটি যাবে, 3 4 12, তাহলে 2 27, 3 নং 27, তাহলে কাটলে কত রইল? 49। তাহলে r² সমান সমান 49। তাহলে r সমান সমান, তাহলে স্কোয়ার তুললে রুট হয়ে যাবে, √49। তাহলে r ইকুয়াল টু কত? 7। তাহলে r ইকুয়াল টু কত বেরালো? 7 বেরালো। তাহলে আর এর মান হচ্ছে 7 বেরালো। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। তাহলে এখানে অপশানে দেখে নাও। তাহলে এখানে ব্যাসার্ধ তাহলে 6 সেমি, 12 সেমি, 7 সেমি আর 14 সেমি। তাহলে অপশান সি এরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 2 দাগেরগুলো সত্য মিথ্যা আছে। তাহলে 2 দাগের 1 প্রশ্নটা কি আছে? অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এও আর বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। তাহলে কি বলেছে? এও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে তোমরা একটু তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 213টা একটু দেখে নিও, ওইটার প্রয়োগ 12তে এটা তোমাদের দেয়া আছে। তাহলে এই বিবৃতিটা হবে সত্য। তাহলে এটা তোমরা এখন মনে রেখো, এই বিবৃতিটা হবে সত্য। 2 দাগের প্রশ্নটা, একটা ছবি দেয়া আছে PQR, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো কি বলেছে? পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর। তাহলে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এসটি আর কিউআর এই দুটো সমান্তরাল হলে কি বলেছে? পিকিউ বাই পিএস সমান সমান পিআর বাই পিটি হবে। তাহলে এই বিবৃতিটা সত্য কি মিথ্যা এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে এসটি আর কিউআর যদি সমান্তরাল হয়, তাহলে পিকিউ, এই পিকিউ বাই পিএস আর পিআর বাই পিটি, তার মানে এই দুটো হচ্ছে সমান হবে। এইটা বলেছে এই বিবৃতিটা সত্য হবে, কারণ এটা থ্যালসের উপপাদ্য বা থ্যালসের বিবৃতি থেকে আমরা এটা জানতে পারি, যদি এসটি আর কিউআর এই দুটো বাহু সমান্তরাল হয়, তাহলে পিকিউ বাই পিএস আর পিআর বাই পিটি হচ্ছে সমান হবে। তাহলে এটা হচ্ছে সত্য বিবৃতি। তাহলে লিখে দিলাম বিবৃতিটা হচ্ছে সত্য। তারপরে পরের প্রশ্নটায় আসা যাক। দেখো পরের প্রশ্নটায় কি আছে? পরের প্রশ্নটা বলেছে
শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। তাহলে একটা শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ বলেছে। এবার আমরা জানি শঙ্কুর উচ্চতাকে এইচ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আর তির্যক উচ্চতাকে এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পাশে দেখো আমি একটা চিত্র আঁকছি শঙ্কুর। তাহলে এই চিত্র, এটা একটা শঙ্কুর চিত্র। তাহলে এই শঙ্কুর হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা এইচ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা এল। এইবার কি বলেছে দেখো, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ বলেছে। তাহলে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ। তাহলে ধরে নিচ্ছি, মনে করি শঙ্কুর উচ্চতা এইচ একক। তাহলে শঙ্কুর উচ্চতা ধরে নিলাম এইচ একক। এবার কি বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে শঙ্কুর উচ্চতার দ্বিগুণ। তাহলে সুতরাং কি হবে, শঙ্কুর তির্যক উচ্চতা ব্র্যাকেটে লিখলাম এল। তাহলে শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তাহলে শঙ্কুর উচ্চতাটা ধরেছি এইচ, তাহলে এইচের দ্বিগুণ হবে হচ্ছে 2h। তাহলে 2h একক পাওয়া গেল। তাহলে শঙ্কুর উচ্চতাটা এইচ একক ধরলাম, তাহলে তির্যক উচ্চতাটা পাওয়া গেল হচ্ছে 2h একক। এবার কি বলেছে দেখো, তাহলে কি বলেছে, শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত সেটা বার করতে হবে। এবার দেখো, তাহলে এইটা ছবিতে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে লিখব সুতরাং শঙ্কুর ব্যাসার্ধ হবে সমান সমান, যদি ব্যাসার্ধটা বার করি তাহলে কি হবে, ব্যাসার্ধ বার করতে গেলে রুট কি হবে, ব্যাসার্ধটা, এটা একটা যদি সমকোণী ত্রিভুজ ধরো, তাহলে এইচটা হচ্ছে লম্ব, আরটা হচ্ছে ভূমি, আর এলটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমিটা যদি বার করো, তাহলে ভূমিটা এখানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি বার করো, তাহলে ভূমিটা বার করতে গেলে উচ্চতা মানে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার মাইনাস করবে। পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমিটা যদি বার করতে হয়, তাহলে কি করতে হবে, মানে অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার থেকে উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এইচ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার মাইনাস করলাম যদি ভূমিটা বার করতে হয়। তাহলে দেখো এরপর কি করব, তাহলে সমান সমান লিখলাম, তাহলে রুট দিলাম, এল এর ভ্যালুটা কত 2h, তাহলে এল এর জায়গায় লিখছি 2h তার হোল স্কোয়ার মাইনাস এইচ এর ভ্যালুটা এইচই, তাহলে এইচ স্কোয়ার লিখলাম, তাহলে এইচ স্কোয়ার লিখলাম। তাহলে কি হবে, সমান সমান দিচ্ছি, তাহলে দেখো তাহলে এখান থেকে ভাঙিয়ে দিচ্ছি, 2h তার হোল স্কোয়ার ভাঙালে কত হচ্ছে 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে 4h স্কোয়ার থেকে যদি এইচ স্কোয়ার মাইনাস করি তাহলে কি আসছে 3h স্কোয়ার। তাহলে কি পাওয়া গেল 3h স্কোয়ার। তার মানে সমান সমান লিখব এইচ স্কোয়ারের বর্গমূল হচ্ছে এইচ আর গুণ √3। তাহলে বেরিয়ে গেল, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এইচ গুণ √3, এইচ মানে উচ্চতা গুণ √3। এবার প্রশ্নের দিকে দেখে নাও, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। তাই দেখো চলে আসলো, শঙ্কুর ব্যাসার্ধ কত বেরালো বলো, উচ্চতা মানে এইচটা হচ্ছে উচ্চতা গুণ √3, এটাই চলে আসলো। তাহলে বিবৃতিটা হচ্ছে সত্য, তাই লিখে দেবো সত্য। বিবৃতিটা পাওয়া গেল সত্য বিবৃতি। দেখো 4 দাগের প্রশ্নটা কি আছে, 4 দাগের প্রশ্নটা আছে, একটি ব্যবসায় মানে অংশীদারি কারবার থেকে দেয়া আছে, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত বলেছে 7:5 এবং এর মোট লাভের 140 টাকা পেলে বি পাবে হচ্ছে 125 টাকা। তাহলে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাতটা দেয়া আছে, তাহলে এ হচ্ছে মোট লাভের 140 টাকা পাচ্ছে, তাহলে বি পাবে হচ্ছে 125 টাকা। তাহলে দেখো অঙ্কটা করছি, তাহলে প্রথমে কি দেয়া আছে, এ ও বি এর মূলধনের অনুপাত সমান সমান যেটা দেয়া আছে সেটা লিখছে 7:5।
তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত এটা দেয়া আছে। এবার কি বলেছে, এ মোট লাভের 140 টাকা পেলে বি পাবে হচ্ছে 125 টাকা। এবার আমরা জানি কি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। মনে রাখবে এটা, মূলধনের অনুপাতটা আর লভ্যাংশের অনুপাতটা সবসময় সমান হবে। এখানে দেখো এর মোট লাভটা বলে দিয়েছে 140 টাকা, তাহলে আমি বি এর লাভটা কত সেটা হচ্ছে বার করব। তাহলে মনে করি বি এর লভ্যাংশ বা লাভ যাই বলো না কেন, বি এর লভ্যাংশ এক্স টাকা। তাহলে বি এর লভ্যাংশটা কি ধরে নিলাম, এক্স টাকা। এইবার শর্তানুসারে আমি কি বললাম, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত হচ্ছে সমান হয়। তাহলে শর্তানুসারে কি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান। এবার দেখো এ ও বি এর মূলধনের অনুপাতটা বেরিয়েছে 7:5 সমান সমান, এবার হচ্ছে কি লভ্যাংশের অনুপাতটা সমান হবে। তাহলে এ এর লভ্যাংশটা বা লাভটা বলেছে 140 বি এরটা হচ্ছে এক্স, তাহলে 140 লিখলাম। এবার দেখো তাহলে কি করব, সলভ করব এটা। তাহলে 7:5 মানে 7/5 সমান সমান 140/x লিখলাম। তাহলে 7/5 সমান সমান 140/x। এবার সলভ করছি, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করছি। তাহলে 7-এর সাথে এক্স গুণ করলে 7x = 140 × 5। তাহলে 140 × 5। তাহলে নেক্সট বা এক্স এর ভ্যালুটা বার করছি 140 × 5/7। 7টা গুণ আছে, এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে গেল। তাহলে এখানে কাটাকুটি করছি, 7 দুগুণি 14, পরে একটা শূন্য। তাহলে এক্স কত, 5 দুগুণি 10 মানে 5 কুড়ি 100। তার মানে এক্সটা কি ধরেছিলাম দেখে নাও, এক্সটা ধরেছিলাম বি এর লভ্যাংশ। তাহলে বি এর লভ্যাংশ বেরাচ্ছে 100 টাকা। কিন্তু এখানে কত বলেছে দেখো, এখানে বলেছে 125 টাকা বি পাবে, মানে বি এর লাভ হবে 125 টাকা, কিন্তু বেরাচ্ছে 100 টাকা। তার মানে বিবৃতিটা হচ্ছে মিথ্যা। তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যা পাওয়া গেল। দেখো 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথম অঙ্কটা কি আছে, 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে সেটা বার করতে বলেছে। তাহলে ভালো করে প্রশ্নটা একটু বুঝে নাও। তাহলে 3 বন্ধু ঠিক করলো যে মোট যা আয় হবে তার 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। আর কোনো এক মাসে তাদের কত টাকা আয় হচ্ছে বলে দিয়েছে, 29,260 টাকা। তবে এ এর আয় বি এর থেকে কত বেশি। তাহলে লিখব তাদের তাদের এক মাসে আয় তাদের এক মাসে মোট আয় হয় তাদের এক মাসে মোট আয় হয় 29,260 টাকা। 29,260 টাকা। এবার কি বলেছে, মোট আয়ের 2/5 কাজের জন্য ভাগ করছে। তাহলে মোট আয়ের 2/5 কত সেটা বার করব। সুতরাং মোট আয়ের 2/5 সমান সমান মোট আয় কত, 29,260 ইন্টু 2/5। দেখো এটাকে হচ্ছে সলভ করছি। তাহলে 5 দিয়ে 29,260কে কাটছি, 5×5 = 25। 25 থেকে কত হলে 29 হবে, 4। তাহলে 4 2 42, 5 8 40। 40 থেকে কত হলে 42 হবে, 2। 2 6 কত, 26। তাহলে 5×5 = 25। 25 থেকে 1 হলে 26 হবে, 1 0 10। তাহলে 5 দুগুণি 10। তাহলে গুণটা করে দিই, 2 দুগুণি 4, 5 দুগুণি 10-এর 0, হাতে 1, 8 দুগুণি 16 আর 1 17-র 7, হাতে 1।
তাহলে 5 দুগুণী 10 আর 1 11, তাহলে 11,704 টাকা। তাহলে মোট আয়ের 2/5 অংশ কত পাওয়া গেল? 11,704 টাকা। এবার প্রশ্নের দিকে দেখো, তাহলে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে মোট আয়ের 2/5 অংশে মানে যেটা বেরালো 11,704 টাকা তারা কি অনুপাতে ভাগ করবে? 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে লিখবো মোট আয়ের 2/5 অংশ 2/5 অংশ তারা কি অনুপাতে ভাগ করবে? 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। ঠিক আছে, তাহলে 2/5 অংশ মানে 11,704 টাকা তারা ভাগ করবেন। তাহলে এ কত পায় আর বি কত পায় সেটা বার করব। এ আর বি এরটা বার করলেই হবে, সি এরটা বার করার দরকার নেই, কারণ প্রশ্নে দেখো বলছে এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি। তাহলে এ আর বি এরটা বার করলেই হবে। তাই লিখব সুতরাং এর আয় বা এ পাবে যাই লেখো না কেন, এর আয় সমান সমান কত বলো? মোট আয় কত? 11,704 ইন্টু, আচ্ছা তোমরা একটু আনুপাতিক সমষ্টিটা একটু বার করে ফেলো, তাহলে সুবিধা হবে। আনুপাতিক সমষ্টিটা, অনুপাতটা যেটা দেয়া আছে সেটা থেকে আনুপাতিক সমষ্টিটা একটু বার করে নিই। 3 + 2 + 2, যেহেতু 3:2:2 আছে অনুপাতটা, তাহলে 3 আর 2 5, 5 আর 2 7, তাহলে আনুপাতিক সমষ্টিটা কত বেরোলো? 7। তাহলে এর আয় কত হবে? 11,704 ইন্টু, দেখো এর অনুপাতটা 3 আছে, তাহলে 3 কত লিখবো? 7। তাহলে 3/7 লিখবো। এবার 11,704কে 7 দিয়ে 11,704কে 7 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমি কাটাকুটিটা মুখে মুখে করছি। 7 অক্ষে 7, 7 থেকে কত হলে 11 হবে? 4, 4 এ 7 47, তাহলে 6 7 42, 42 থেকে তাহলে 42 থেকে কত হলে 47 হচ্ছে? 42 থেকে 5 হলে 47 হচ্ছে। তাহলে 5-এ পরের সংখ্যাটা কি আছে? 0, 5-এ 0 50, তাহলে 7 7 49, হাতে রইল 1, 1-এ 4 14, তাহলে 7 দুগুণী 14, তাহলে কাটলে কত? 1,672 বেরালো। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 3 দুগুণী 6, 3 7 21-এর 1, হাতে 2, 3 6 18, 18 আর 2 হচ্ছে 20, 18 20 শূন্য, হাতে 2, 3 অক্ষে 3 আর 2 5, তাহলে 5,016 টাকা। তাহলে এ এর আয়টা বেরিয়ে গেল 5,016 টাকা। এবার একইভাবে সিমিলারলি বি এর আয়টা বার করে ফেলবো। তাহলে বি এর আয়টা কত হবে বলো? তাহলে 11,704 ইন্টু অনুপাতটা কত আছে বি এর? 2, তাহলে 2/7, তাহলে এটাকে কাটলে কত হচ্ছে বলো? 1,672। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। 2 দুগুণী 4, 7 দুগুণী 14-এর 4, হাতে 1, 6 দুগুণী 12 আর 1-এ 13, 3, হাতে 1, 2 অক্ষে 2 আর 1-এ 3, 3,344 টাকা। তাহলে এ এর আয় কত বেরালো? 5,016 টাকা, আর বি এর আয় বেরালো 3,344 টাকা। এবার প্রশ্নের দিকে দেখো কি বলেছে? এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি, তাহলে বিয়োগ করে দেবো। এ এর আয়ের থেকে বি এর আয় বিয়োগ করে দিলে আনসারটা পেয়ে যাব। সুতরাং লিখবো এর আয় বি এর আয়ের থেকে কত বেশি, তাহলে বিয়োগ করে দেবো। 5,016 বিয়োগ 3,344, তাহলে বিয়োগ দিলে 4 থেকে কত হলে 6 হবে? 2 হলে 4 থেকে কত হলে 11 হবে? 5 6 7 8 9 10 11, তাহলে 7, তাহলে 7 হলে হাতে হচ্ছে 1, তাহলে 3 আর 1-এ 4, 4 থেকে কত হলে 10 হচ্ছে? 4 থেকে 6 হলে 10 হচ্ছে, হাতে 1, 3 আর 1-এ 4, 4 থেকে কত হলে 5 হবে? 6, 4 থেকে কত হলে 5 হবে? 1 হলে, তাহলে 1,672 টাকা। এটাই উত্তর পেয়ে গেলাম। তাহলে এ এর আয় বি এর আয়ের থেকে 1,672 টাকা বেশি। দেখো 3-এর 2-এর দাগের প্রশ্নটা কি আছে?
একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বলেছে 3:4 এবং তাদের আয়তনের অনুপাত বলেছে 9:8। তাহলে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত সেটা বার করতে বলেছে। তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের অনুপাতটা বলেছে 3:4 আর তাদের আয়তনের অনুপাতটা বলেছে 9:8। তাহলে তাহলে লিখব, তাহলে কি দেয়া আছে বলো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত সমান সমান কত বলেছে 3:4। তাহলে 3:4 বলে দিয়েছে। তাহলে মনে করি, মানে ধরে নিচ্ছি, তাহলে চোঙের ব্যাসার্ধটা 3r একক ধরে নিচ্ছি আর শঙ্কুর ব্যাসার্ধটা হচ্ছে 4r একক ধরে নিচ্ছি। আটটা হচ্ছে আনুপাতিক, মানে আনুপাতিক ধ্রুবক যেটা ধরে নিচ্ছি আটটা, যেহেতু ব্যাসার্ধকে আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তাই চোঙের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি 3r একক আর শঙ্কুর ব্যাসার্ধটা ধরে নিচ্ছি 4r একক। তাই লিখব সুতরাং চোঙের ভূমির ব্যাসার্ধ 3r একক আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 4r একক ধরে দিলাম। এইবার দেখো প্রশ্নের দিকে দেখো, তাহলে তাদের আয়তনের অনুপাত মানে চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাতটা বলেছে 9:8। এইবার আমাদের জানতে হবে চোঙের আয়তনের ফর্মুলা আর শঙ্কুর আয়তনের ফর্মুলা। তাহলে প্রশ্নানুসারে লিখব, তাহলে প্রশ্নানুসারে এবার প্রথমে হচ্ছে চোঙ, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h আর শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h। তাহলে আমি লিখছি সবার প্রথমে চোঙের আয়তনটা, তাহলে πr², তাহলে চোঙের ব্যাসার্ধটা কত ধরেছি 3r, তাহলে 3r তার হোল স্কোয়ার ইন্টু πr²h। এইচটা কি, তাহলে তাহলে এখানে শঙ্কুর, তাহলে যেহেতু প্রথমে চোঙ আছে তাহলে তোমাদের সুবিধার ক্ষেত্রে এখানে দেখো চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাতটা বার করতে বলেছে। তাহলে আমি চোঙের উচ্চতাটা ধরে নিচ্ছি h1 একক আর শঙ্কুর উচ্চতাটা ধরে নিচ্ছি h2 একক। তাহলে এখানে লিখে দাও, তাহলে মনে করি কথাটা লিখে দাও আবার। চোঙের উচ্চতা ধরে নিচ্ছি h1 একক এবং শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি h2 একক। তাহলে চোঙের উচ্চতাটা ধরে নিলাম h1 একক আর শঙ্কুর উচ্চতাটা ধরে নিলাম h2 একক, মানে চোঙেরটা h1 ধরলাম আর শঙ্কুরটা ধরলাম h2। এবার আমি কি বললাম বলো, আয়তনের ফর্মুলা, চোঙের আয়তনের ফর্মুলা πr²h, যেহেতু চোঙের ভূমির ব্যাসার্ধ 3r তাহলে 3r তার হোল স্কোয়ার ইন্টু h মানে h1 ইস টু হচ্ছে তাহলে চোঙের আয়তন। এবার হচ্ছে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে কি বললাম 1/3 πr²h, তাহলে 1/3 πr², আর মানে কত 4r, তাহলে 4r তার হোল স্কোয়ার ইন্টু h, মানে শঙ্কুর উচ্চতা কত ধরেছি h2। তাহলে এই দুটোর অনুপাতটা কত বলে দিয়েছে প্রশ্নে দেখে নাও, এই দুটোর অনুপাতটা বলেছে, তাদের আয়তনের অনুপাতটা বলেছে 9:8। তাহলে সমান সমান দিয়ে লিখবো 9:8। বুঝতে পারলে, তাহলে দুটোর আয়তনের অনুপাতটা লিখলাম 9:8। এখান থেকে এদের উচ্চতার অনুপাতটা বার করতে হবে। তাহলে দেখে নাও, তাহলে এটাতেও পাই আছে, এই পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে 3r তার হোল স্কোয়ারটা যদি আমি ভাঙিয়ে দিই তাহলে কি হচ্ছে 9r², 3-এর স্কোয়ার 9, তাহলে 9r² ইন্টু h1 ইস টু, এখান থেকে দেখো 1/3 থাকছে মানে 1/3 থাকছে ইন্টু পাই আর থাকছে না, পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 4-এর স্কোয়ার 16r² ইন্টু h2 ইকুয়াল টু 9:8।
ইকুয়াল টু 9:8। এবার দেখতে পাচ্ছ এটাতেও আর স্কোয়ার আছে, এটাতেও আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, মানে উঠে যাবে। তাহলে কি পড়ে থাকছে 9H1 এখান থেকে কি পড়ে থাকছে 16H2 বাই হচ্ছে নিচে 3 পড়ে রইলো। দেখো নিচে 3 পড়ে রইলো, 16 অক্ষে 16 বসালাম, আর এই H2টা বসলো, আর নিচে 3টা পড়ে রইলো, ইকুয়াল টু 9:8, ইকুয়াল টু লিখলাম 9:8। এবার দেখো কি করছি, এবার যেহেতু 3 আছে তাহলে 3টা লসাগু নিয়ে নিচ্ছি, মনে মনে 3টা লসাগু নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে 3 নং 27, তাহলে 27H1 3 অক্ষে 3, তাহলে 16 অক্ষে 16, 16H2 ইকুয়াল টু 9:8। বুঝতে পারলে 3 নং 27H1 3 অক্ষে 3, তাহলে 16 অক্ষে 16, 16H2 ইকুয়াল টু 9:8। তারপরে কি করব বলো, তাহলে তাহলে লিখবো টু, তাহলে তাহলে কি লিখছি দেখো, দেখে নাও তাহলে কি বেরিয়েছে 27H1 মানে বাই করে নেবো, 27H1 বাই দিয়ে, তাহলে 27H1 বাই 16H2, কি লিখলাম 16H2 সমান সমান কত বলেছে 9:8, তাহলে 9/8 লিখে দেবো, সমান সমান কত 9/8, সমান সমান লিখলাম 9/8। এবার দেখো এটা সলভ করছি, তাহলে কি লিখবো H1/H2 সমান সমান 9/8 ইন্টু 27/16টা ওই পাশে নিয়ে গেলে উল্টে যাচ্ছে 16/27, তাহলে 27/16টা উল্টে গেলে কি হচ্ছে 16/27। এবার দেখো কাটাকুটি করব, তাহলে 8 দিয়ে 16কে কাটলে 8 দুগুণি 16, আর 9 দিয়ে 27কে কাটলে 3 নং 27, তাহলে কি পাওয়া যাচ্ছে H1/H2 ইকুয়াল টু 2/3, H1/H2 ইকুয়াল টু 2/3, তাহলে H1:H2 সমান সমান 2:3। তাহলে আনসারটা পেয়ে গেলাম। তাহলে কি বলেছে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত বার করতে বলেছে, তাহলে তাদের উচ্চতার অনুপাতটা পেয়ে গেলাম 2:3, এটাই আনসার। এবার দেখো 3 অঙ্কটা কি আছে, যদি ওয়াই সমানুপাতিক x³ এবং ওয়াই এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করতে বলেছে। এটা ভেদের অঙ্ক, তাহলে ওয়াই প্রপোর্শনাল বা ওয়াই সমানুপাতিক কি দেওয়া আছে x³, তাহলে সেটা লিখছি দেখো ওয়াই সমানুপাতিক x³ লিখলাম, তাহলে ওয়াই সমানুপাতিক x³, তাহলে কি লিখতে পারি বলো ওয়াই সমান সমান, তোমরা নিশ্চয়ই জানো, তাহলে কি বলেছিলাম ভেদ মানে প্রপোর্শনাল চিহ্ন বা সমানুপাতিক চিহ্নটা তুলে একটা সমান চিহ্ন আনতে হয় আর একটা ধ্রুবক আনতে হয়, তাহলে কেটা ধ্রুবক নিয়ে নিলাম kx³, তাহলে পাশে লিখে দিচ্ছি কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটা লিখে রাখলাম, এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার প্রশ্নের দিকে একটু দেখো, ওয়াই এর বৃদ্ধি 8:27 অনুপাতে হচ্ছে, তাহলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হবে, তাহলে লিখছি ওয়াই এর বৃদ্ধি হয়, তাহলে ওয়াই এর বৃদ্ধি হয় 8:27 অনুপাতে, তাহলে এটা ওয়াইয়ের বৃদ্ধি হচ্ছে 8:27 অনুপাতে, তাহলে এক্সের বৃদ্ধি কি অনুপাতে হবে সেটা বার করতে হবে, তাহলে ওয়াইয়ের বৃদ্ধি 8:27 অনুপাতে হচ্ছে, তাহলে এটা ধরে নিচ্ছি দেখো মনে করি ওয়াইয়ের বৃদ্ধি y1 সমান সমান, দেখো তাহলে ওয়াইয়ের বৃদ্ধিটা y1 ধরছি, তাহলে 8k ধরে নিচ্ছি, 8 ধরে নিচ্ছি, 8:27, তাহলে y1টা ধরে নিচ্ছি, মানে ওয়াইয়ের বৃদ্ধি প্রথমে ধরো y1 ধরছি, তাহলে y1 সমান সমান 8, তখন এক্সের বৃদ্ধিটা ধরছি
তখন এক্সের বৃদ্ধিটা ধরছি x1, তাহলে y1 হলে তাহলে এক্সের বৃদ্ধিটা ধরছি x1, আর y1টা কত ধরে দিচ্ছি 8-এ, যেহেতু অনুপাতটা বলেছি 8:27, এই একটা হচ্ছে সাধারণ ধ্রুবক ধরে দিলাম, সাধারণ একটা ধ্রুবক ধরে দিলাম। এবার দেখো তাহলে y1 = 8-এ, এবার লিখবো y এর বৃদ্ধি y2 = 27a, তখন x এর বৃদ্ধি হবে x2। তাহলে y1 যখন 8-এ হচ্ছে তখন x এর বৃদ্ধি ধরলাম x1, আর y এর বৃদ্ধি যখন y2 = 27a ধরলাম, তখন x এর বৃদ্ধি হচ্ছে x2। এবার দেখো 1 নং সমীকরণে আমি মানটা বসিয়ে দেবো। 1 নং সমীকরণটা কি পেয়েছি, y = kx³। তাহলে y = kx³, তাহলে 1 নং সমীকরণে যদি y1 আর x1 এর মানটা বসিয়ে দিই, তাহলে লিখে দেবো 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণটা কি বেরিয়েছে, y = kx³। তাহলে কি লিখতে পারি, y এর জায়গায় লিখছি y1, k x এর জায়গায় লিখছি x1³। তাহলে y এর জায়গায় বসালাম y1, আর x এর জায়গায় বসাচ্ছি x1, তাহলে কিউব। এবার দেখো y1 এর ভ্যালুটা কত, y1 এর ভ্যালুটা হচ্ছে 8-এ, তাহলে y1 এর জায়গায় লিখছি 8-এ = k x1³। তাহলে k x1³ পাওয়া গেল। তাহলে বা k x1³ = 8-এ লিখলাম, বাদিকটা ডান দিক আর ডান দিকটা বাদিক করে দিলাম। তাহলে x1³ = 8-এ বাই k পাওয়া গেল। তাহলে x1³ পাওয়া গেল 8-এ বাই k। সিমিলারলি একইভাবে ওইটাও বার করব। তাহলে তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, একইভাবে লিখছি 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণটা কি আছে লিখে নিচ্ছি, y = kx³। এবার আগেরটা y1 আর x1 ধরে নিয়েছিলাম, এবার y এর জায়গায় লিখছি y2, আর x এর জায়গায় লিখছি x2 তার কিউব। এবার মানটা বসিয়ে দাও, y2 এর মানটা কত 27-এ, তাহলে y2 এর জায়গায় লিখলাম 27-এ = k x2 তার হোল কিউব, k x2 তার হোল কিউব। এবার দেখে নাও তাহলে কি লিখতে পারি, তাহলে বাদিকটা ডান দিক ডান দিকটা বাদিক করে দিচ্ছি, k x2 তার হোল কিউব = 27a, তাহলে বা x2 তার হোল কিউব = 27a বাই k। তাহলে x1³ আর x2³ বেরিয়ে গেল। এবার দেখো আমি কি লিখতে পারি, তাহলে x1³ বাই x2³ করছি, দেখো মানে x1³ বাই x2³ করছি। এবার এই দুটো ভাগ করে দিচ্ছি, x1³ এর মানটা কত আছে 8-এ বাই k, বাই x2-র মানটা কত আছে 27a বাই k। এবার দেখো এই কে কাট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে x1 বাই x2 পুরোটার হোল কিউব করে দিচ্ছি। আর এখানে দেখো 8-এ বাই 27, তাহলে 8-এ বাই 27a, এই কাটা গেল। তাহলে কি লিখতে পারি, তাহলে x1, তাহলে এখান থেকে দেখো এই সাইডে করে দিচ্ছি আমি, তাহলে এখান থেকে তাহলে এখানে কি পেলাম, তাহলে x1 বাই x2 তার হোল কিউব, 8/27 মিনস 8 মানে 2-এর কিউব, আর 27 মানে 3-এর কিউব, তাহলে 2/3 তার হোল কিউব। এবার কিউব উঠে যাচ্ছে, তাহলে x1 বাই x2 = কত পেলাম 2/3, তাহলে বা x1 x2 = 2:3। তাহলে কি বলেছে দেখো, তাহলে প্রশ্নের দিকে একটু দেখে নাও। তাহলে বলেছে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে, তাহলে x এর বৃদ্ধি কি অনুপাতটা বেরালো বলো 2:3। তাহলে আনসারটা লিখবো x এর বৃদ্ধি হচ্ছে 2:3 অনুপাতে হচ্ছে, এটাই হচ্ছে আনসার। দেখো 4 নাম্বারের যে শেষ প্রশ্নটা দেয়া আছে সেটা হচ্ছে তোমাদের উপপাদ্য। তাহলে প্রশ্নটা কি বলেছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়
তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মানে টেক্সট বইয়ের 41 নম্বর উপপাদ্য। তাহলে দেখো এটা আমি তোমাদের বই থেকেই প্রমাণ করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে 41 নম্বর উপপাদ্যটা এটাই আছে। তাহলে আমি তোমাদের হচ্ছে 10-এর হচ্ছে টেক্সট বই থেকে এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে তাদের স্পর্শ বিন্দু দুটোর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটোর দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো ভালো করে আগে অঙ্কনটা দেখে নাও। তাহলে একটা বৃত্ত আঁকা হয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, এইটার বহিস্থ বিন্দু নেওয়া হলো পি। এবার দেখো পি বিন্দু থেকে কি করা হলো, এই বৃত্তের ওপর দুটো স্পর্শক টানা হলো, একটা পি এ আর একটা পিবি। এই দুটো স্পর্শক টানা হলো যা বৃত্তকে এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করেছে। তারপর কি করা হলো, ও এর সাথে পি যুক্ত করা হলো, ও এর সাথে মানে কেন্দ্র ও এর সাথে পি যুক্ত করলাম, ও এর সাথে এ যুক্ত করলাম, আবার ও এর সাথে বি যুক্ত করলাম। এবার হচ্ছে প্রদত্তটা দেখো, প্রদত্ত কি, এটা যেটা আমি বুঝালাম সেটাই বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, তাহলে বহিস্থ বিন্দু পি থেকে পি আর পিবি দুটো স্পর্শক টানা হলো, এবং স্পর্শ বিন্দু দুটো কি বললাম, একটা এ আর একটা হচ্ছে বি। তারপরে ও এ ও বি আর ওপি যুক্ত করা হলো, যুক্ত করার ফলে পি এ ও পিবি সরল রেখাংশ দুটির কেন্দ্রে যথাক্রমে অ্যাঙ্গেল পিওএ, দেখো তাহলে অ্যাঙ্গেল পিওএ এই অ্যাঙ্গেলটা আর আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে পিওবি এই অ্যাঙ্গেলটা, এই দুটো কোণ উৎপন্ন হয়েছে, এবার কি প্রামাণ্য বিষয়টা কি আছে, তাহলে প্রামাণ্য বিষয়টা হচ্ছে মানে প্রমাণ করতে হবে পিএ আর পিবি এই দুটো সমান প্রমাণ করতে হবে। আর আরেকটা প্রমাণ করতে হবে এই কেন্দ্রে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে সেই কোণ দুটোর মান হচ্ছে সমান, মানে অ্যাঙ্গেল পিওএ আর অ্যাঙ্গেল পিওবি, মানে অ্যাঙ্গেল পিওএ আর অ্যাঙ্গেল পিওবি এই দুটো সমান প্রমাণ করতে হবে। এবার চলো দেখে নাও, প্রমাণটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রমাণ, তাহলে পিএ আর পিবি দুটো স্পর্শক, একটা পিএ, ভালো করে ছবিটা দেখো, একটা পিএ আর একটা পিবি এই দুটো স্পর্শক, আর দেখো পিএ স্পর্শক আর ওএ আর ওবিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে পিএ স্পর্শকের ব্যাসার্ধটা কি ওএ, আর পিবি স্পর্শকের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা ওবি। এইবার স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এই দুটো। এবার আমরা উপপাদ্য 40-এ আমরা জানি যে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এটা তাহলে এখানে ও এ লম্ব পি এ, তাহলে দেখো ও এ কার ওপর লম্ব, পি এর ওপর, আর ও বি হচ্ছে পিবির ওপর লম্ব, সেটাই এখানে দেওয়া আছে। ও এ লম্ব পি এ এবং ও বি লম্ব পিবি, এটা 40 নম্বর উপপাদ্য থেকে আমরা জানতে পারি। তাহলে এই দুটো যেহেতু লম্ব, তাহলে পিওএ আর পিওবি, যে এ একটা ত্রিভুজ মানে পিওএ একটা ত্রিভুজ আর পিওবি একটা ত্রিভুজ, ভালো করে ছবির দিকে দেখো, এই দুটো ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার এই সমকোণী ত্রিভুজ দুটোর দেখো অ্যাঙ্গেল ও এ পি এই অ্যাঙ্গেলটা, আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল ও বিপি মানে এই বি অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল প্রত্যেকটাই হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, তাই অ্যাঙ্গেল ও এপি আর অ্যাঙ্গেল ও বিপি হচ্ছে সমান। সিমিলারলি দেখো অতিভুজটা হচ্ছে ওপি, তাহলে এই মানে পিওএ আর পিওবি এই দুটো সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে কমন বা সাধারণ ওপি, তাহলে ওপিটা হচ্ছে সাধারণ বাহু। কেন এটা অতিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের মানে সমকৌণিক বিন্দু যেটা বা সমকোণ যেটা, সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। তাহলে অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহুটা কি ওপি, তাহলে ওপিটা অতিভুজ। সিমিলারলি যদি পিওবি ত্রিভুজ ধরো, তাহলে বি কোণের বিপরীত বাহুটা কি ওপি, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। তাহলে ওপি হচ্ছে অতিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই কমন বা সাধারণ। তাহলে অতিভুজ ওপি সাধারণ বাহু এবং
ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি, তাহলে ও এ আর ও বি, ও এটা আর ও বিটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের কি প্রমাণ হলো? তাহলে ত্রিভুজ পিএও আর ত্রিভুজ পিবিও, মানে এই পিএও আর এই পিবিও, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে আর এইচের সর্বসমতার সত্ত্বে, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর এইচের সত্ত্বে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। এবার আমরা জানি দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো প্রত্যেকটাই সমান হয়ে যাবে। তাহলে দেখো পি এ, এইটার অনুরূপ বাহু কোণটা হচ্ছে পিবি, তাহলে পি এ আর পিবি সমান হচ্ছে, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে 1 নম্বর প্রমাণটা পেয়ে হয়ে গেল। আর আমি কি বলেছি? তাহলে অনুরূপ বাহু অনুরূপ কোণ সমান হবে, তাহলে অ্যাঙ্গেল পি ও এ আর অ্যাঙ্গেল পি ও বি, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে সমান হচ্ছে, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে দ্বিতীয় প্রমাণটাও, মানে দ্বিতীয়টাও প্রমাণিত হয়ে গেল।